টু মাই ইউটিউব চ্যানেল স্ট্রাগলার ডে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি অন্য বিষয় নিয়ে আসি। এই ডিসেম্বর, এই মাসে 2025 সালের ডিসেম্বরের 7 তারিখে যে গোয়াতে গোয়া ফুটবল সুপার কাপ হয়ে গেল, তার ফাইনালে ইস্টবেঙ্গল ট্রাইবেকারে হেরে গেছে। এটা খুব দুর্ভাগ্যজনক ঘটনা। তাছাড়াও গোয়া অবশ্যই ভালো টিম, কিন্তু ইস্টবেঙ্গল ট্রাইবেকার পর্যন্ত খেলাটাকে নিয়ে যাওয়ার মতো টিম ছিল না। ফিল্ড গোল করার মতো অনেক সুযোগ পেয়েছিল, দুর্ভাগ্য। এটা ইস্টবেঙ্গলের বিগত 2-3 বছর ধরে এরকমই দুর্ভাগ্য হয় যে ভালো টিম থেকেও হেরে আসতে হয়েছে। তৎকালীন সময়ের কথা বলছি, বা তৎকালীন বছরগুলোর কথা বলছি। আর এবছর যে ইস্টবেঙ্গল টিমটা হয়েছে, বিগত 4-5 বছরের থেকে যথেষ্ট ভালো টিম হয়েছে। তবুও চোনার মধ্যে কিছুটা মানে দুধের মধ্যে কিছুটা চোনা পড়ে গেছে। দেখুন, অস্কার ব্রুজো, তাকে স্বাধীনতা দিয়েছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, যার জন্য তিনি তার নিজের মতো করে তিনি প্লেয়ার চয়ন করেছেন। এবং ভারতীয় যেসব প্লেয়ারগুলোকে কাস্ট করা হয়েছে মোটামুটি ভালো, বিগত বছরগুলির তুলনায়। কিন্তু এই ক্ষেপের ফুটবলাররাও, যারা ক্ষেপ খেলে এই মাঠে ঘাটে বিভিন্ন জায়গায়, তাদের থেকেও এই যে জাপানি ফুটবলার যে হিরোসির থেকে খুব ভালো। ওকে অনেক আশা করে জাপানি ফুটবলটাকে নিয়ে আসা হয়েছিল, 6 ফুট প্লাস তার হাইট, কিন্তু তার হাঁটা চলা বা তার মুভমেন্ট মাঠে দেখা গেছে ভালো লাগেনি। একজন বিদেশির কাছ থেকে এই ধরনের বডি ল্যাঙ্গুয়েজ বা এই ধরনের পারফরমেন্স কখনো আশা করা যায় না। এর থেকে বিগত দিনের ডিয়ামন্টাকাস মনে হয় ভালো ছিল। অনেকগুলো গোল এই হিরোসি মিস করেছে, বেশ কিছু করে। একটা ওপেন নেট হেড গোলকিপারের হাতে তুলে দিয়েছে। হেডটা কি করে সে পুরোপুরি একদম সোজা করলো, না ডান দিকে না বাঁ দিকে, কিছুই করলো না। ওই গোলটা হয়ে গেলে সেই ম্যাচটা টার্নিং পয়েন্ট হয়ে যেত, এবং আশা করা যায় যে ট্রাইবেকারে পর্যন্ত যেতে হতো না, বা ইস্টবেঙ্গল ট্রাইবেকারে হারতে হতো না। আর সেখানে এই জ্বালা যন্ত্রণা ভোগ করতে হতো না এই পি বিষ্ণুকে, যে বলটা উড়িয়ে দিল বারের উপর দিয়ে বাউন্ডারির ছেলের মতো। আর ঠিক সেম কাজটাই করলো মোহাম্মদ রশিদ, প্যালেস্টানীয় অ্যাটাকিং মিডফিল্ডার। সেও পেনাল্টিটা বারের উপর দিয়ে তুলে দিল। এই দুটো পেনাল্টি মিস হওয়ার ফলে ইস্টবেঙ্গল একদম তলানিতে চলে গেল। সেখানে ফয়সালা হয়ে গেল যে ফাইনালে হারতে চলেছে ইস্টবেঙ্গল, হেরেও গেল। এবং জাপানি স্ট্রাইকারকে নিয়ে একটা ক্ষোভ বাড়ছে। তার পারফরমেন্স একদম ভালো নয়। আর বাদবাকি যে ফরেনারগুলো আছে যথেষ্ট ভালো। মিগুয়ার যে এসছে সে, বা সিভিল আর্জেন্টিনীয় ডিফেন্ডার, দুর্ধর্ষ পারফরমেন্স করেছে। বা ক্রেসপো ওই বয়সেও যথেষ্ট ভালো খেলে, যদিও সেই দিন ডিফেন্সকে মাঠটাকে ঠিকমতো চালনা করতে দেখা যায়নি, যার ফলে মাঠটা এত স্ট্রং ইস্টবেঙ্গলে, কিন্তু সেই মাঠটা সেইভাবে বল চালনা করতে পারেনি বা কন্ট্রোল করতে পারেনি ফরওয়ার্ডদের। আর যা হয়, নরেন সিং, মহেশ সিংও কয়েকটা শট, একটা শট বারে লেগে ফিরে এসছে, তারও এভারেজ তার পারফরমেন্স ছিল, কিছু করার নেই। এই হিরোসি ইবুসুকিকে যে নিয়ে আসা হয়েছে, এত আশা জাগিয়ে এনেছে অস্কার ব্রুজো, হেড কোচ অফ ইস্ট বেঙ্গল। আর এই ভদ্রলোক, চিন্তা করুন, ফাইনাল ম্যাচের আগে তুমি একটা বালখিল্য মতো তুমি ম্যাচের বাড়ির সামনে গিয়ে অঙ্গভঙ্গি করেছো, যার জন্য তাকে 2টো হলুদ কার্ড দেখার পর লাল কার্ড দেখে তাকে মাঠ থেকে বের করে দিল। যদিও এটা
একটা প্রভাব অবশ্যই ফেলেছে ডাগ আউটে কোচ না থাকার জন্য। যদিও তার পরিবর্তে আরও আমাদের অল্টারনেটিভ ভালো কোচ ছিলেন, জুনিয়র লেভেল যিনি প্র্যাকটিস করাচ্ছে অ্যাসিস্ট্যান্ট কোচ বিনো জর্জ। তো দেখুন, একটা হেড কোচ অস্কার ব্রুজো থাকা আর না থাকাটা কিছুটা এইসব পেশাদার ফুটবলের মানসিকতায় বা পারফরম্যান্সে প্রভাব ফেলেছে। আমি এই বিষয়ে আজকে একটু করতে চাই। এটা অগণিত কোটি কোটি দেশ বিদেশে ছড়িয়ে থাকা ইস্টবেঙ্গল সমর্থকদের খুবই কষ্ট দিয়েছে যে একটা ভালো টিম নিয়ে বছরের শেষে একদম ট্রফি শূন্য। আইএসএল ইন্ডিয়ান সুপার লিগ ফুটবল কবে হবে কোনো ঠিক নেই। ভারতের ক্রীড়া ব্যবস্থা এই ধরনেরই ব্যাপার, এই ধরনের অবস্থা। আবার অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের যে সভাপতি আমাদের বাঙালি প্রাক্তন গোলকিপার কল্যাণ চৌবে, তিনি ওই পদে থাকা সত্ত্বেও আজকে ভারতীয় ফুটবলগুলোর এই অবস্থা। আইএসএল প্রায় বন্ধ হওয়ার মুখে, হবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। এই হিরোশি ইবুসুকিকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই। যখন কলকাতা পা দিয়েছিলেন, ইস্টবেঙ্গল সমর্থকরা ভেবেছিলেন যে জাপানি বোমায় বুঝি ধ্বংস হবে প্রতিপক্ষ। স্বাভাবিক কথা, 6 ফিটের উপর লম্বা এবং তার যা প্রোফাইল, ভালো ভালো ক্লাবে উনি খেলে এসছেন। সাধারণত জাপানিরা তো একটু বেটে হয়, আর জাপান এশিয়া থেকে প্রতি বছর বিশ্বকাপে কোয়ালিফাইং করে, এবারও করেছে। 2026 সালে যে বিশ্বকাপটা হবে সেখানেও কিন্তু দক্ষিণ কোরিয়া, জাপান, অস্ট্রেলিয়া, ইরান, ইরাক এরা কিন্তু খেলছে। কিন্তু ভারত, ওই যে বললাম, যেখানে খেলার কোনো কাঠামো নেই, দুর্নীতি প্রধান অস্ত্র বা উপায়, এবং এই ফুটবল ফেডারেশনের যেসব কার্যকর্তাগুলো আছে অধিকাংশের জীবনে কোনো ফুটবলে পা দেয়নি বা ফুটবলের পর্যন্ত জানে না। সব রাজনৈতিক ব্যক্তিত্ব, গায়ের জোরে, প্রভাবের জোরে, পদের জোরে নিজের ছেলেকে হোক বা নিজের আত্মীয় স্বজনকে হোক বা নিজেও ওইসব পদে বসে এই ফুটবল, ভারতীয় ফুটবল কার্যকরিতা কাজগুলো করছে। এইভাবে কোনো দেশের ফুটবল উন্নতি করতে পারে না। প্রকৃত যারা মাঠে খেলে ঘাম ঝরিয়ে খেলেছে তাদেরকে এই ফুটবল সংক্রান্ত অন্তত কমিটিগুলোতে রাখা উচিত। আর এই যে আশা ছিল এই জাপানি স্ট্রাইকার হিরোশি ইবুসুকির, যেটা ভেবেছিল ইস্টবেঙ্গল সমর্থকরা যখন তিনি প্রথম কলকাতায় পা দেন, যে বোধহয় ওই যেটা বলছিলাম যে জাপানি বোমাতে মনে হয় প্রতিপক্ষ দলগুলো কুপকাত হয়ে যাবে। কোথায় কিচ্ছু হয়নি। বাস্তবে দেখা গেল বোমা তো দূর, ভুঁই ফটকাও নন তিনি। রবিবার যে 7 ডিসেম্বর 2025 সালে যে খেলাটা হলো ফাইনালে, সুপার কাপ, গোয়া সুপার কাপ, মাঠে তেমন দর্শক তো কোনো ম্যাচেই দেখা যায়নি। ইস্টবেঙ্গলের সমর্থকরা দেখুন এত কষ্ট দলকে ভালোবাসে, এত কষ্ট করে তারা, কিছু সমর্থককে দেখেছি তারা নিজের পরিবারকে নিয়ে, বাচ্চাদের, নিজের সন্তানদের নিয়ে, নিজেদের বউদের নিয়ে এই ঠান্ডার মধ্যে কিন্তু তারা প্রিয় দলকে সাপোর্ট করতে গোয়াতে গেছে, গলা ফাটিয়েছে, কিন্তু প্রতিদানে সেই রেজাল্টটা তারা পেলেন না। আর এই যে রবিবার গোয়ার যে ফতোর্দা স্টেডিয়ামে সুপার কাপের ফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে হেরে যে গোল মিস করেছেন তার হয়তো কোনো ক্ষমা নেই। একসময় লাল হলুদ জার্সিতে ক্লাবকে বহু ট্রফি এনে দেওয়ার নায়ক যিনি আলভিটো ডি কটিনা, ইনি কিন্তু গোয়ার প্লেয়ার। গোয়া থেকে তিনি ইস্টবেঙ্গল এসছেন এবং তিনি এককালে ডাকসাইডে ফুটবলার ছিলেন। তার কাছ থেকে আমি অন্তত দেখেছি মাঠে যে বাঘ খাওয়ানো কর্নার কিক তিনি করতেন, আর তারই প্রথম ছিল সেই তৎকালীন সময় ফুটবলারদের মধ্যে এজেন্ট।
সেই আলভিটো কুটিনো, তিনি তো বাঙালি মেয়ে বিয়ে করেছেন, ভালো বাংলা বলেন, তিনি এখন বাংলার বাসিন্দা হয়ে গেছেন এবং তিনি ইস্টবেঙ্গলের একজন একদম পার্মানেন্ট স্থায়ী একজন সদস্য বলুন বা কর্মকর্তা বলুন বা সাহায্যকারী বলুন, ইস্টবেঙ্গলের দলে সবসময় তিনি থাকেন। এবং এই যে কুটিনো, আলভিটো কুটিনো, তিনি কি বলছেন জানেন? তিনি বলছেন যে এই যে হিরোশি এই ইসুবুকি, যেটা ইসুবুকি না ইবুসুকি, এই হিরোশি ইবুসুকি যে প্লেয়ারটা জাপান থেকে এসছে, এই প্লেয়ারটার চেয়ে খেপের ফুটবলাররা অনেক ভালো, যারা ভাড়া নিয়ে গ্রাউন্ড প্রতি টাকা নিয়ে বিভিন্ন ছোটো ছোটো গ্রামে গঞ্জে টুর্নামেন্টগুলো খেপ নিয়ে খেলে, তারাও নাকি এর থেকে ভালো। এটা আলভিটো কুটিনো বলছে, আর সত্যিও তাই দেখলাম, সত্যি তাই দেখলাম। আমরা যে গোলগুলো উনি মিস করলে, একটা গোল পা ছোঁয়াতেই পারল না, ফিটনেসের অভাব, চরণে বরণে বোঝা গেল যে তিনি একদম বড় লোকে বাউন্ডারি ছেলের মতো মাঠে নেমেছেন। আর একটা হেড তিনি একদম সরাসরি, ওরকম হেড সরাসরি গোলকিপারের হাতে তুলে দেয় একটা স্ট্রাইকারকে প্রথম দেখলাম, না ডাইনে গেল না বাঁয়ে গেল, মাথা ঘুরিয়ে মানুষের হেডটা ঝাঁকুনি দিয়ে করে। ওই গোলটা হয়ে গেলে হয়তো ইস্টবেঙ্গলকে আজকে হেরে ফিরে আসতে হতো না বা ট্রাইব্রেকার পর্যন্ত খেলাটা গড়াতো না। কিন্তু আরেক প্রাক্তন খেলোয়াড় যিনি, রহিম নবীর নাম আপনারা সকলেই জানেন। রহিম নবী এককালে ডাক সাইডে মিডফিল্ডার হিসেবে ভালো খেলেছেন, ইস্টবেঙ্গলের জাতীয় দলের খেলোয়াড়। এই রহিম নবী কি বলছেন জানেন? ব্যঙ্গাত্মকভাবে বলেছেন যে হিরোশির বদলে আমিও যদি এখন মাঠে নামি, আমি ওর থেকে অনেক ভালো খেলবো, গোলও করবো, এবং ওর থেকে আমি এখনো ফিট। প্রথমে ক্লেইটন সিলভা তোমার জানি, তিনি ভালো খেলেছেন, ভালো রেজাল্ট দিয়ে গেছেন, ভালো সার্ভিস দিয়ে গেছেন। তারপরে দিমিত্রি ডিয়ামান্টোকাস, এখন এই হিরোশি ইবুসুকি। স্ট্রাইকারদের নিয়ে লাল হলুদে পরীক্ষা চলছে, টিম ভালো খেললেও গোল করার অভাবে ট্রফি অধরাই থেকে যাচ্ছে। আলভিটো যেমন বলছেন, দেখুন যে হিরোশির তুলনায় ডিয়ামান্টোকাস সবসময় 100 গুণ এগিয়ে থাকবে। এ ঘটনা, হয়তো তার সময়টা খারাপ গেছে ইস্টবেঙ্গল, ঠিকই একটা প্লেয়ারে খারাপ যেতেই পারে, কিন্তু এই হিরোশির থেকে উনি অনেক ফিট ছিলেন, অনেক ভালো ছিলেন, তো বলের কাছে উনি পৌঁছাতে পারতেন। তাকে আর কিছুটা একটা অন্তত সিজন তাকে সময়টা দেওয়া উচিত ছিল। এই যে বারবার একই পজিশনের একজনকে সরিয়ে আবার অন্য একজনকে আনা হচ্ছে, এতে তো খরচও বিশাল, আর এই কাজে 3 বার টাকা ব্যয় করা হচ্ছে। জানি না বর্তমান ম্যানেজমেন্ট কি ভাবছে। টাকা হয়তো এবছর একদম দান খুলে দিয়েছে ম্যানেজমেন্ট, ইস্টবেঙ্গলের স্পন্সর ইনভেস্টর ইমামি। বিগত বছরগুলির মতো তারা পয়সা নিয়ে কার্পণ্য করেনি, উদাহরণে তার টাকা ঢেলে গেছে। টিমও মোটামুটি ভালো হয়েছে, কিন্তু এই যে কয়েকটা প্লেয়ার কি দেখে বায়োডাটা দেখে আনা হলো, অথচ পারফরমেন্স মাঠে দেখুন ধারে কাছে পৌঁছাতে পারছে না। আর এই যে প্রাক্তন যে খেলোয়াড় এই যে নবী, দেখুন নবী যেটা বলেছে সেটা চিন্তা করবে। রহিম নবী তিনি বলছেন যে শুধু এই হিরোশি এই ইবুসুকিকে নিয়ে কিছু হবে বলে মনে হয় না। কোচ অস্কার বুজোর সঙ্গে এবার গোল্ডেন হ্যান্ডশেক করে দেওয়া উচিত, সরাসরি বলেছেন যে অস্কার বুজোকে পাল্টে দেওয়া উচিত। এইভাবে যদি প্রত্যেক বছর কোচ পাল্টাতে হয়, ভুলভাল প্লেয়ার এনে পস্তাতে হয়, দুর্ভাগ্যজনক। এই অস্কার ব্রুজোকে মানে সরিয়ে দেওয়ার কথা তিনি অনেক আগে থেকে বলেছিলেন এই রহিম নবী। এই দিন জোরালোভাবে তিনি বললেন যে আমি আবারও বলছি, অস্কার অনেক সময় পেয়েছেন কিন্তু ট্রফি দিতে পারেননি। কোচকে বিচার করা হয় তার ট্রফির সাফল্যে, তাছাড়া
ট্র্যাজেডিতেই বা কী আছে? গোয়ার বিরুদ্ধে 90 মিনিটে যে ম্যাচ শেষ করা উচিত ছিল ইস্টবেঙ্গলের সেই সময়, এই গত রবিবার 7 তারিখ, সেই 90 মিনিটে ম্যাচটা চলে গেল সাডেন ডেতে। 90 মিনিট, তারপর এক্সট্রা 120 মিনিট, তারপর সাডেন ডেথ, তারপর দুটো পেনাল্টি মিস। সাডেন ডেথ তো একটা লটারি বলুন বা জুয়া বলুন, বিশ্ব ফুটবলে পেনাল্টি মিস করেছে রোনাল্ডো আর মেসিও। তা যাই হোক, কিন্তু ফলটা তো বিচার হবে, ক্ষোভটা তো যারা পেনাল্টি মিস করবে তাদের উপরে যাবেই, কিছু করার নেই। যতই তুমি কপাল চাপড়ে মাঠের মধ্যে কাঁদে কেঁদে ভাসিয়ে দাও, লুটোপুটি খাও কেঁদে, হার তো হার। আর এত টাকা খরচা করে এবছর ইস্টবেঙ্গল টিম, ফুটবল টিমটা যে হয়েছে 2025 সালে, কমপক্ষে ধরুন প্রায় 60-70 কোটি টাকার মতো অ্যাপ্রক্সিমেটলি খরচা করেছে। কার্পণ্য করেন এবছর ইস্টবেঙ্গল ক্লাবের ইনভেস্টার ইমামি। তবে কোচের ভুল না হলে এই সাডেন ডেতে যেত না। অলভিটো এবং রহিম নবীর একসুর এইসব বিদেশিদের অস্কারই এনেছেন, একদম ঠিক কথা। অস্কার বুজোর তিনি সন্দীপ নন্দীর সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছেন, এটা আমরা বাঙালি হিসেবে আশা করি। সন্দীপ একজন জাতীয় ফুটবলার, নামী গোলরক্ষক, তার অপরাধ কিছুই হয়নি। তিনি জাস্ট গোলকিপার কোচ হিসেবে তিনি দেবজিৎকে রেফার করেছেন শুধু, সেটা অস্কার কোচ নাও মানতে পারতেন। যাক, সেই পেনাল্টি তিনি রুখতে পারেননি, তারপরে তাকে প্রকাশ্যভাবে অপমান করবে তিনি ক্ষমাও চেয়েছেন, অন্যায় না করেও ক্ষমা চেয়েছেন সন্দীপ নন্দী, তবুও তাকে প্রকাশ্যে অপমান করেছেন এই অস্কার বুঝ। এত বড় ক্ষমতা তাকে কে দিল? এই সাহসটা তিনি পেলেন কি করে? যার ফলে সন্দীপ নন্দীর মতো একজন জাতীয় ফুটবলার, ভালো গোলকিপার, তিনি ইস্টবেঙ্গল মোহনবাগানে খেলে যাওয়া একজন নামী গোলরক্ষক, বাদ দিয়ে সে কাজটা উনি অপমানিত হয়ে তিনি ফুটবল কোচ থেকে ছেড়ে দিলেন, গোলকিপার কোচ ওই পদ থেকে তিনি পদত্যাগ করলেন। বসে তার কাজে কোনো অভাব হয়নি, তিনি আবার কাজ পেয়েও গেছেন। আর তাহলে এই যে অস্কার বিদেশি প্লেয়ারগুলোকে নিয়ে এসছে, তার খারাপ ভালো যদি হয়, দায়িত্ব তাকে নিজেকে নিতে হবে। কেন দিমিত্রিকে সরানো হলো, ডিয়ামন্টাগাসকে? কেন হিরোসির মতো একজনকে নিয়ে আসা হলো? এইসব প্রশ্নের উত্তর অস্কার বুঝে একমাত্র দিতে পারবেন, কি দিকে তিনি এনেছেন। আর সর্বোচ্চ পর্যায়ে সাফল্য পাওয়ার পরেও মোহনবাগান তাদের কোচ হোসে মলিনাকে সরিয়ে দিয়েছে, যদিও অস্কার বুঝে ট্রফি দিতে না পারলেও এখনই তাকে সরানোর মতো ভাবনায় নেই ইস্টবেঙ্গল কর্মকর্তারা বা ম্যানেজমেন্ট। আর আইএসএল মানে ইন্ডিয়ান সুপার লিগ ফুটবলটা হবে কিনা তার কোনো নিশ্চয়তা এখনো পর্যন্ত নেই। আর ধীরে চলার নীতি হিরোসির ক্ষেত্রেও, হিরোসি ইবুসুকির ক্ষেত্রে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট ধীরে চলার নীতি নিয়েছে। হয়তো তিনি আরও কয়েকটা ম্যাচ দেখতে চাইছেন তিনি কি করতে পারেন। আর আইএসএল যদি না হয় তাহলে আর প্লেয়ার বদল করে বা কোচ বদল করে কি হবে, এই বিষয়ে আমি কথাটা বলতে চাইলাম। এবছর যথেষ্ট ভালো টিম হয়েছে ইস্টবেঙ্গলে, পয়সা দিতে পারেনি বা পয়সা নিয়ে কার্পণ্য করে, এই কথাটা অন্তত বিগত বছরগুলির মতো বলা জায়গা নেই। তবু ইস্টবেঙ্গল বছরের শেষ টুর্নামেন্টটা এইভাবে খুব দুঃখজনকভাবে হেরে গেল। দেখুন, দুঃখ লাগে কোথায় জানেন? ফিল্ড গোল করে হারলে ঠিক আছে, কিন্তু 90 মিনিট প্রায় 120 মিনিট খেলার পর, তারপরে যদি টোটাল 120 মিনিট যদি খেলার পর যদি একটা টিমকে সাডেন ডেতে হেরে যেতে হয়, সে যে কোনো টিম, সে ইস্টবেঙ্গল বলেও নয়, খুব দুঃখজনক ব্যাপার, কষ্ট লাগে। তার উপরে যদি ভুলভ্রান্তি আচরণ করে ডাগআউটের বাইরে গিয়ে সাসপেন্ড হতে লাল কার্ড দেখে একজন কোচকে, এটা আরও বেদনাদায়ক। তাই বললাম
আমি জানি না এর পরবর্তীতে আইএসএল হবে কি না। আইএসএল এর জন্য কেন্দ্রীয় সরকার 1 পয়সাও দেবে না, ক্লাবরা এখন ফান্ডিং করবে, এইটুকু জানা গেছে। আর পরিণতি খুব খারাপ। আমি জানি না কটা ক্লাব এইগুলো করতে পারবে, কারণ বেশ কিছু ক্লাব অলরেডি প্র্যাকটিস বন্ধ করে দিয়েছে তাদের। আর বাকি যেগুলো আছে সেগুলো কতটুকু এই টাকা তাদের টিম চালিয়ে বিদেশি প্লেয়ারদের এনে তারপরে ব্রডকাস্টিংয়ের খরচা, প্রত্যেক মাঠে সেই খেলা অনুষ্ঠিত করার যে যাবতীয় খরচা, সেগুলো কটা টিম বহন করতে পারবে সন্দেহ আছে। ইস্টবেঙ্গল এই বিষয়টাতে যায়নি, মোহনবাগানও যায়নি। কেন্দ্রীয় সরকার মিটিংয়ে বলেছে যে তোমরা ক্লাবরা নিজেরা ফান্ডিং করে যদি এবছরকার মতো ইন্ডিয়ান সুপার লিগটা চালু করতে পারো আইএসএল। কি ভাবনা, কি প্রস্তাব, কি মানসিকতা! এরপর কি আপনারা আশা করেন যে ভারত বিশ্বকাপ ফুটবল জীবনে খেলতে পারবে? আশা করতে পারেন? কখনই না। 140 কোটির দেশ ভারতবর্ষ, অথচ 11টা ভালো ফুটবলার বিশ্বমানের পাওয়া যায় না। কি হলো আপনাদের মনোভাব? আপনাদের কি আমার এই ভিডিওটার বিষয়ে তারপরে আপনাদের কি মনোভাব বা আপনাদের কি উত্তর, আপনাদের কি ব্যাখ্যা ইনবক্সে আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পর্যন্ত।